Assalamu alaikum everyone. I'm Fariha and today I'm back with video on geological field work at the Matiranga Road section, Khagratchuri. We left Dhaka on 2 February at 10 p.m. I am taking you to the journey of our first day of field work. কেমন লাগতেছে? ভিউ কিরকম? ভালো একটু বেশিই ভালো, কোনো লক দেয়নি। জোস। টায়ার্ড হয়ে গেছিস? অনেক আপু অনেক উল্টা করে হাঁটার কেন? এটা আরেকটা এক্সারসাইজ আপু। ও সবাই দেখি উল্টা হাঁটায় ব্যস্ত। আমি এর আগে কিন্তু আপু দৌড় প্রতিযোগিতা হচ্ছে। আপনি মিষ্টি কাঁচা মনে হচ্ছে। এই যে আনারস আর চামচ গুলো নিলে যেটা দিতাম ওটা আমার না না চামচ গুলো ও আচ্ছা আমারটা দিয়ে দিন, চামচগুলো দিয়ে দিছি তো। আপু চামচ গুলো দিন ওই বলে চামচগুলো লয় না। 10 টাকা 10 টাকা 10 টাকা দাও যে ধুয়ে দিচ্ছে 10 টাকা আমার দিকে আমরাটা আপু 10 টাকা আপনার 10 টাকা আপু আরো চামচ একটা আনারস দিয়ে এটা পোড়া বানিয়ে আনি ভিড়াই দিয়ে দেবো আল্লাহ বলছে ভাই আল্লাহ বলছে আল্লাহ বলছে ভাই খুলে যাবো নাকি হ্যাঁ জুতাটা খুলে রেখে চলে যায় নদীর উপরে ভাত করে চলে যাবে আসো দেখি যাই জুতাটা নষ্ট হয়ে যাবে। স্যার পিছলা পিছলা। কি হবে ওই আরেকজন দুটাই আল্লাহ এই পুরো জুতা ভিজা ফেলছে। না তুই যা, আমাদের ওপর যাবি না। ওপর যাবি না?
মারা গেছে, এখানে মারা গেছে কিন্তু সুতরাং অপ্রয়োজনীয় বিরোধী দেখানো দরকার নাই। আমি তুষারদের ব্যাচকে নিয়ে আসছিলাম, এক ভদ্রলোক আমাদের সামনে এই যে একবার খুব কাছাকাছি যাচ্ছে, তো আমি বললাম যে ভাই এটা তো কাছে যেন না, পড়ে যাবেন। তো আমাদের গ্রুপের মধ্যে তো অনেকগুলা আমাদের মেয়েরা ছিল আর তুষাররা তো ছিল, ওইরা হৃদিদের ব্যাচ আর কি। ও 48 বে 48 আমি তো তুষার স্যার না না, তুষার মানে ওই যে কাফিজুর রহমান তুষার, ওদের ব্যাচ নিয়ে আসছি করে কীভাবে আরেকটু কিছু বেশি দেখাচ্ছে কি হাম করে পরে সে মানে মরেই যাচ্ছিল, কোনো রকম হামাগুরু দিয়ে ড্রাইভেন্ডের মধ্যে আসতে আরেকজনকে ফেললো, সমানে কাঁপতে কাঁপতে কাঁপতে, তারপরে আরেকজন তো পড়ে গেল। আমাদের তুষার তার জামা কাপড় গ্লাস মানি ব্যাগ সব নিয়ে জাম দিয়ে পরে ওরে উঠাইছে, কারণ মরে যাচ্ছিল মানে। যাই হোক, তো যখন একটু সুস্থ হলো দেখে এখানে ছিলা গেছে, এখানে ছিলা, এদিকে ছিলা, কাঁপতেছে সমানে। এরপর যখন সুস্থির হলো তো আমার হাতে একটা লাঠি ছিল, আপনি কি ঠিক আছেন? ঠিক আছে ঠিক আছে। তো আমার এখন আপনাকে ইচ্ছে হচ্ছে লাঠি দেওয়ার, তো বললো যে স্যার আসলে পিঠা দেওয়া দরকার, আপনার কথাটা আমি শুনলাম না, হাত থেকে ঘুরে আসছি। তো বদরুল ইমাম স্যার লাঠি দিয়ে দেখতে ভালো যাবে। আমি আমার এরকম ছিল না যে আমি এটা করছি। তো সে বললো যে স্যার সরি, আসলে আপনার কথা শোনা দরকার ছিল, আমার শিক্ষা হলো এই অপ্রয়োজনীয় বিরত দেখানোর দরকার নেই। এই ঝর্ণাকে পিছনে রেখে সৌর ফেজ সেডিমেন্ট, ঠিক আছে। তো টাইডাল এনভায়রনমেন্টে টাইডাল ডেল্টাইক এনভায়রনমেন্ট, ট্রানজিশনাল জোন, ঠিক আছে। তো থিওরিটিক্যালি এই সাবটাইডাল এনভায়রনমেন্ট যদি শেষ হয়ে যায়, এটা আরও অনেক দূর অ্যাডজাস্ট করে। যেমন আমরা এখন সি বিচে যদি যাই, কুয়াকাটায় পার্টিকুলারলি, কারণ কুয়াকাটা এই এনভায়রনমেন্টের সাথে বেশি যায়। কারণ কি, ওই জায়গাটা টাইডাল ডেল্টা ডেভেলপ করছে, আর মেঘনার মোহনায় ফ্লুভিয়াল ডোমিনেটেড ডেল্টা ডেভেলপ করছে, তাই তো। আর লংশোর কারেন্ট ডেভেলপ করছে কোথায়, টেকনাফ থেকে কক্সবাজার। তো তিনটা জায়গায় তিন রকম জিওমর্ফল আছে। তো কুয়াকাটা সুন্দরবন এরিয়ায় গেলে আমরা ইন্টারটাইডাল যেমন পাবো সি বিচে, সি বিচ এরিয়া যদি একটু গভীরে যায়, সামান্য গভীরে সাবটাইডাল এনভায়রনমেন্ট, তার স্যান্ড ডোমিনেট করবে এবং সৌর ফেজ সেডিমেন্ট। তারও আরও একটু গভীরে গেলে আমরা পাবো প্রো ডেল্টা এই সিকুয়েন্স। তো আমরা যদি ডেল্টাকে তিনটা ভাগে ভাগ করি, ডেল্টা প্লেন, তাহলে ইন্টারটাইডালের পরের অংশগুলো ডেল্টা প্লেন। কোন জায়গাটা, যে টাইডাল রিভারগুলো যে চলে গেছে, রিভারের মাঝে মাঝে যে জায়গাগুলো জেগে আছে চরের মতো, হ্যাঁ ইস্টুয়ারি ফ্লুভিয়াল জায়গা, ঠিক আছে। তোমার ওই যে টাইডাল চ্যানেলগুলো চলে গেছে, দুইটা চ্যানেলের মাঝখানে যেই গাছগাছটা উঠে গেছে। তো সাধারণত তোমাদের এই যে মিঙ্গারিং চ্যানেল, হ্যাঁ, তো মিঙ্গারিং চ্যানেলে যেটা অ্যানাস্টোমোজেন রিভার আর কি মিঙ্গারিং, এই দুটো পার্থক্যটা কোথায়? বার্স ফর্ম করবে এবং সেই জায়গার মধ্যে ওই যে ভেজিটেবল হয়ে যাবে, ভেজিটেশন ফর্মে গাছগাছটা হয়ে যাবে। সুন্দরবনে তাই হচ্ছে, ঠিক না? তাহলে ওইটা হলো টাইডাল প্লেইন ডিপোজিট। তো টাইডাল প্লেইন ডিপোজিটসের ভেতরেই যদি ইন্টারটাইডাল পার হয়ে আমরা ল্যান্ডের দিকে আসি, তাহলে কোন অংশটা পাবো? টাইড দিয়ে যদি বলি সাবটাইডাল, ইন্টারটাইডাল, সুপ্রাটাইডাল। তো সুপ্রাটাইডালে কোনটা বেশি পাবো? মাঠ বেশি থাকবে। তখন যদি আমরা যদি স্যান্ডের ফ্ল্যাট হিসাবে যদি চিন্তা করি, স্যান্ড ফেলিয়ার, তাহলে সাবটাইডাল হলো স্যান্ড ফ্ল্যাট, তারপরে মিক্স ফ্ল্যাট, তারপর মাঠ ফ্ল্যাট। এই তো তোমরা জানো তো জিনিসগুলো, এইভাবে আমরা চিন্তা করতে পারি। এখন আমরা যদি ধরো সিকোয়েন্স স্ট্র্যাটিগ্রাফির পার্সপেক্টিভে বলি, ঠিক আছে, তো সিকোয়েন্স স্ট্র্যাটিগ্রাফির পার্সপেক্টিভে বললে তাহলে আমরা ট্রানজিশনাল জোনে আমরা ফেসিস অ্যাসোসিয়েশনটা দেখে আমাদের চিন্তা করতে হবে, ঠিক আছে। ডেল্টা কি প্রোগ্রেড করছে, ক্লাইনোফর্ম ডেভেলপ করছে নাকি করছে না, নাকি তোমার রেট্রোগ্রেডেশন হচ্ছে অথবা অ্যাগ্রেডেশন হচ্ছে। অ্যাগ্রেডেশন কি, সেডিমেন্ট লেয়ারগুলো ভার্টিক্যালি স্ট্যাক হয়। আর যদি এগুলা ক্লাইনোফর্ম ডেভেলপ করে অফ লেফট হয়, সামনের দিকে এগিয়ে যায়, এটাকে প্রোগ্রেডেশন বলে।
আর যদি সাগরটা আস্তে আস্তে ল্যান্ডের দিকে সরে আসে এবং শোরলাইনটা ল্যান্ডের দিকে সরে আসে এবং সাধারণত সি লেভেল উঁচু হয়ে গেলে রাইজ হলে সেটা কি শোরলাইনটা ল্যান্ডের দিকে সরে আসবে, তাই তো? এবং সেই ক্ষেত্রে কি হবে, উপরে ইরোশন কম হবে, সেডিমেন্ট সাপ্লাই কমে যাবে এবং কোস্টাল সেডিমেন্ট ডেফিনেটলি কম হবে, যেহেতু সি লেভেল উপরে উঠে গেছে তাহলে গ্রেডিয়েন্ট কমে যাবে, ইরোশন কম হবে, ফাইনার পার্টিকেলস ডিপোজিট হবে, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে কী হবে, রেট্রোগ্রেডেশন, অর্থাৎ কিছু ফিল্ড বা সামান্য স্যান্ড, তারপরে ক্লে, তারপরে আবার তার উপরে কিছু স্যান্ড, তারপরে আবার ক্লে, এইরকম অল্টারনেটিভ, তারপরে সেডিমেন্ট ডিপোজিশনটা তুলনামূলক কম হবে। তাহলে আমরা কি কি পাচ্ছি সেই এই জায়গার মধ্যে যদি চিন্তা করি, রেট্রোগ্রেডেশন, অ্যাগ্রেডেশন, প্রোগ্রেডেশন। এখন যদি প্রোগ্রেডেশন ডমিনেট করে, তাহলে প্রোগ্রেডেশন কখন ডমিনেট করবে, কোস্টাল সেডিমেন্ট কখন ডমিনেট করবে এবং সেডিমেন্ট এটা সাগরের দিকে শোরলাইনটা কখন সরে যাবে, সি লেভেল ফল করবে অথবা সেডিমেন্ট সাপ্লাই বেশি হবে আর হ্যাঁ টেকটনিকে যদি ঠিক আছে রিলেটিভ সি লেভেল তখন ড্রপ করবে। তাহলে এই যে সি লেভেল ফল করে যাচ্ছে এবং কোস্টাল সেডিমেন্টের সাপ্লাই বেশি হয়ে যাচ্ছে, অফশোরের দিকে আমরা সারফেস সেডিমেন্ট অথবা অফ ফ্ল্যাট পাচ্ছি, অর্থাৎ আস্তে আস্তে ল্যান্ড ছেড়ে দিয়ে সেডিমেন্ট সেই পিসগুলো ডিপোজিট করছে, তখন এটার একটা সিগনেচার হলো ট্রানজিশনাল এনভায়রনমেন্টে এটাকে কি বলবো, লো স্ট্যান্ড। ঠিক আছে, এটা হলো লো স্ট্যান্ড সিস্টেম ট্র্যাক। আর যদি অ্যাগ্রেডেশন বেশি হয়, অ্যাগ্রেডেশন যদি বেশি অর্থাৎ ভার্টিক্যাল স্ট্রেচিংটা যদি বেশি হয়, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কোনটা বেশি হবে, অ্যাগ্রেডেশন যদি বেশি হয় হাই স্ট্যান্ড সাধারণত ডমিনেট করে। আর যদি অল্প অল্প সেডিমেন্ট ডিপোজিট করে এবং এটা আস্তে আস্তে শোরলাইনটা ল্যান্ডের দিকে সরে যায়, তাহলে এটা হলো ট্রান্সমিশন। তাহলে আমরা বেসিক্যালি তিনটা পাচ্ছি, লো স্ট্যান্ড, হাই স্ট্যান্ড, ট্রান্সমিশন। এখন লো স্ট্যান্ড কী হবে, অনেক বেশি ইরোশন হবে, বড় বড় এরকম এইটাতে অনেক বড় বড় ক্যানিয়ন ডেভেলপ করবে, ভ্যালি কাটিং হবে। তাহলে এইটা যখন সি লেভেল নামতে অনেক নেমে গেল, এরপরে সি লেভেল নামার আর কোনো জায়গা নেই, এরপরে কী হবে, আস্তে আস্তে রাইজ করা শুরু হবে। তো রাইজ করা শুরু হওয়া মানে তো ট্রানজিশন হওয়া এবং এই জায়গাগুলো ফিল আপ হওয়া আস্তে আস্তে। তাহলে লো স্ট্যান্ডের ইমিডিয়েট পরে কি আসবে, হাই স্ট্যান্ড নাকি ট্রানজিশন? আর ট্রানজিশনটা যখন সর্বোচ্চ পর্যায়ে উঠে যাবে আর উঠবে না, আইদার সেই জায়গায় স্ট্যান্ড করবে অথবা কিছুটা ফল করতে পারে বা সামান্য কিছু ইনক্রিজ করতে পারে, কিন্তু সেডিমেন্ট সাপ্লাই কন্টিনিউয়াস থাকবে। এইটা হলো হাই স্ট্যান্ড, হাই অবস্থা স্ট্যান্ড করছে হাই স্ট্যান্ড। তাহলে তিনটা সিকোয়েন্স স্ট্র্যাটিগ্রাফিক পার্সপেক্টিভে তিন রকম আমরা পেলাম, তাই না? একটা কোশ্চেন ছিল, বলো। হাই স্ট্যান্ড আর ম্যাক্সিমাম ফ্লাডিং সারফেসের ভিতরে পার্থক্যটা? ম্যাক্সিমাম ফ্লাডিং সারফেস হলো সারফেস, আর এই পুরো সিস্টেম ট্র্যাকের মধ্যে যে এই সেডিমেন্ট অ্যাকোমোডেশন ফেসিস সব কিছু মিলে হলো হাই স্ট্যান্ড ডিপোজিশন। ফুল মানে সিকোয়েন্সটা আমার হচ্ছে হাই স্ট্যান্ড, সিস্টেম ট্র্যাক। হ্যাঁ, একদম টপ হাই স্ট্যান্ডের সময় টপ যে সারফেস হাই স্ট্যান্ড না, ম্যাক্সিমাম ফ্লাডিং সারফেস হবে ট্রান্সগ্রেশন যখন সর্বোচ্চ পর্যায়ে যায়, এর উপর আর ওঠা সম্ভব না। দিস ইজ দ্য ম্যাক্সিমাম ফ্লাডিং সারফেস। এই সময় পুরো এলাকা ইনান্ডেটেড হয়েছে, ফ্লাডিং হয়েছে এবং অনেক জায়গা পানির নিচে চলে যাবে। তাহলে সেডিমেন্ট যে ডিপোজিট হবে তার এক্সটেনশনটা কত হবে, বিশাল এরিয়া ব্যাপী হবে। এই ম্যাক্সিমাম ফ্লাডিং সারফেস হবে কি আনব্রোকেন একটা সারফেস হবে, যেটা ব্রেক হবে না। এই যেমন এখানে ইরোশন হয়েছে, কোনো জায়গায় আছে উঁচু, কোনো জায়গায় নিচু হয়ে গেছে, এটা ব্রোকেন। কোনো জায়গায় ইরোশন, কোনো জায়গায় নন ডিপোজিশন, এইটা একটা সারফেস। কিন্তু যেখানে ম্যাক্সিমাম ফ্লাডিং সারফেস হয়ে গেলো পুরো এলাকা ব্যাপী যে একটা সারফেস হবে, এটা ম্যাক্সিমাম ফ্লাডিং। কার ইন্ডিকেশন? এন্ড অফ ট্রান্সগ্রেশন। এটা কিসের ইন্ডিকেশন? এন্ড অফ ট্রান্সগ্রেশন, বাট ইট উইল অ্যাগেইন স্টার্ট অ্যানাদার সিস্টেম ট্র্যাক। হোয়াট ইজ দিস? হাই স্ট্যান্ড। তাহলে ম্যাক্সিমাম ফ্লাডিং সারফেস হলো এন্ড অফ ট্রান্সগ্রেশন, বাট এট দ্য সেম টাইম স্টার্ট অফ হাই স্ট্যান্ড। আচ্ছা, এন্ড অফ ট্রান্সগ্রেশন যদি হাই স্ট্যান্ড আর ম্যাক্সিমাম ফ্লাডিং সারফেস হয়, স্টার্ট অফ ট্রান্সগ্রেশন কি হবে? তাহলে ওই যে যেটা সবচেয়ে এন্ড অফ লো স্ট্যান্ড, এইটা হলো কি সিকোয়েন্স বাউন্ডারি বলা হয়। সিকোয়েন্স বাউন্ডারিটা কি? কোনো জায়গায় ইরোশন, কোনো জায়গায় নন ডিপোজিশন এবং কোনো জায়গায় ডিপোজিশন। তাহলে এটা আনকনফর্মেবল একটা সারফেস হবে, ঠিক না? কোনো জায়গায় ইরোশন, নন ডিপোজিশন ইত্যাদি। কিন্তু
এই যে ইরোশনাল সারফেসটা পাবা, এই যে এই জায়গায় কি করছে, এগুলো অ্যাকচুয়ালি ইরোশন করে যাচ্ছে না। হ্যাঁ, এই সারফেসটাই যদি অনেক বছর পরে মাটির নিচে চাপা পড়ে যায় তো এই সারফেসটাকে আমরা ইরোশনাল সারফেস বলবো ল্যান্ডের মধ্যে। কিন্তু সাগরের মধ্যে তো আর এরকম নদী কাটছে না, তাহলে এইটাকে বলা হয় কোরেলেটিভ কনফর্মিটি। কনফর্মিটি মেনটেন করছে এইটার মতোই, কিন্তু ওখানে নদী থাকলে ওই রকম ইরোশন হতো, কিন্তু যেহেতু জিওমর বলে যে সাপোর্ট করছে না ওখানে ইরোশন হচ্ছে না। তাহলে আইদার ইরোশনাল সারফেস অ্যান্ড কোরেলেটিভ কনফর্মিটি, এই দুইটা মিলে হলো সিকোয়েন্স বাউন্ডারি। ল্যান্ডের আনকনফর্মিটিতে এক্সটেন্ড করে সিতে চলে গেছে, সিতে চলে গেছে, এটা হচ্ছে কোরিলেটিভ কোরেলেটিভ কনফর্মিটি। ভেরি গুড। তাহলে এই কোরেলেটিভ কনফর্মিটি অ্যাকচুয়ালি করে সিকোয়েন্স বাউন্ডারি। তো সিকোয়েন্স বাউন্ডারি কীরকম? সিকোয়েন্স বাউন্ডারি হলো কে এই লো স্ট্যান্ডার্ড শেষ আর ট্রান্সগ্রেসিভ সারফেস অথবা ম্যাক্সিমাম রিগ্রেসিভ সারফেসও বলতে পারো। কারণ রিগ্রেসিভ মানে কি? রিগ্রেশন হয়ে যাওয়া, সি সরে যাওয়া, এটাকে ম্যাক্সিমাম রিগ্রেসিভ সারফেসও বলতে পারো। ঠিক আছে, এইটাকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা যায়, ফোর্স রিগ্রেশন, নর্মাল। যেহেতু তোমরা বিভিন্ন ইয়ারের স্টুডেন্ট আছো তাহলে আমি এটাকে সহজ করে বলার চেষ্টা করছি, ঠিক আছে, বেশি কমপ্লিকেটেড করলাম না। তাহলে এই সিকোয়েন্স বাউন্ডারি, তাহলে সিকোয়েন্স বাউন্ডারি যদি হয় তাহলে সিকোয়েন্স বাউন্ডারির উপরে কি আছে? ট্রান্সগ্রেশন, তার উপরে ম্যাক্সিমাম ফ্লাডিং সারফেস যা ভাগ করা হয়েছে হাই স্ট্যান্ড। হাই স্ট্যান্ডের উপরে যখন হাই স্ট্যান্ড শেষ হয়ে যাবে তখন আবার ফলিং স্টেজ শুরু হবে, এটা হলো কি লো স্ট্যান্ড। তাহলে লো স্ট্যান্ড শেষ হলে আবার আরেকটা সিকোয়েন্স বাউন্ডারি হবে। তাহলে কি জিনিসগুলো আসলো? ট্রান্সগ্রেশন, হাই স্ট্যান্ড এন্ড লো স্ট্যান্ড, এরপরে আবার আরেকটা সিকোয়েন্স বাউন্ডারি। তো দুইটা বাউন্ডারির মধ্যে পুরাটা হলো একটা সিকোয়েন্স। বুঝতে পারছো? স্যার হাই স্ট্যান্ড আর লো স্ট্যান্ডের মধ্যে যে বাউন্ডারি আছে এটা আমরা কিভাবে বুঝবো? হাই স্ট্যান্ড আর লো স্ট্যান্ড মানে একটা সিকোয়েন্স শেষ হলো হাই স্ট্যান্ড, মানে ফলিং স্টেজ যে শুরু হইছে। হ্যাঁ, ওইটা অফ ল্যাপ দেখবা, অফ ল্যাপ, ওই যে আমি বললাম না ক্লাইনোফর্ম, এটা অফ ল্যাপ হয়ে যাবে। অর্থাৎ মানে তুমি যে পেসিসগুলো পাবা এটা স্টার্টিং পয়েন্ট যে জায়গা থেকে শুরু হয়েছে পেসিসটা, এরপরে যে আরেকটা পেসিস স্টার্ট হলো এটা ছেড়ে দিয়ে যাবে। আর এইটা স্টার্টিং পয়েন্ট যদি এখানে হয় এটা হয়তো 2 কিলোমিটার পরে গিয়ে পরের পেসিসটা শুরু হবে। পরপর সজ্জিত হচ্ছে কিন্তু এটা স্টার্টিং পয়েন্টগুলো সরে যাচ্ছে, তার অর্থ সি লেভেল সরে যাচ্ছে, ফল করছে। বুঝতে পারছো? আচ্ছা, আর যদি তোমার অফ লেপ না হয় কিন্তু কিছু কিছু এই অ্যাগ্রেডেশন হয়, অর্থাৎ মানে এই প্রোগ্রেডেশন হচ্ছে, আবার কিছু ভার্টিক্যাল স্টেকিং হচ্ছে, তাহলে এই দুইটা একসাথে হলে তাহলে তোমার সি লেভেল নাও সরে যেতে পারে, সেডিমেন্ট সাপ্লাই বেশি হতে পারে, এটা হলো নর্মাল রিগ্রেশন। আচ্ছা, যেহেতু কোশ্চেন করছো এটা বলছে, আমি চাচ্ছিলাম না সব ইয়ারের জন্য এত কমপ্লিকেটেড করতে। তাহলে তোমার এখানে হচ্ছে সিকোয়েন্স বাউন্ডারি, উপরে থাকলো ট্রান্সগ্রেশন, তারপরে ফ্লাডিং সারফেসের উপর হাই স্ট্যান্ড, তারপরে একটা লো স্ট্যান্ড, এরপর আবার সিকোয়েন্স বাউন্ডারি। এইভাবে তুমি ভাগ করতে পারো। আর যদি তুমি ম্যাক্সিমাম ফ্লাডিং সারফেস দিয়ে ভাগ করো তাহলে ম্যাক্সিমাম ফ্লাডিং সারফেসের উপরে কে আছে? হাই স্ট্যান্ড, হাই স্ট্যান্ডের উপরে লো স্ট্যান্ড, তারপরে ট্রানজিশন, এরপরে আবার ম্যাক্সিমাম ফ্লাডিং সারফেস। এইভাবে তুমি ভাগ করতে পারো ম্যাক্সিমাম ফ্লাডিং সারফেস দিয়ে। কি সবাই বুঝছো তো জিনিসটা? আমি দুইভাবে ভাগ করতে পারি, একটা হলো সিকোয়েন্স বাউন্ডারি দিয়ে অথবা ম্যাক্সিমাম ফ্লাডিং সারফেস দিয়ে। ঠিক আছে, আরও কিছু সারফেস আছে যেগুলি একটু কমপ্লিকেটেড, সব ইয়ার যেহেতু আছে আমি এত কমপ্লিকেশনে যাচ্ছি না। স্যার ফলিং স্টেজটা তো আমার লো স্ট্যান্ডের শুরু। ফলিং স্টেজ, আর তুমি এটাকে দুইটা ভাগে মানে লো স্ট্যান্ডকে দুইটা অংশে ভাগ করতে পারো। একটা হলে গিয়া ফলিং স্টেজ সিস্টেম ট্র্যাক অথবা ফোর্স রিগ্রেশন, গলা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া, অর্থাৎ এই যে পেসিসগুলো আস্তে আস্তে সরিয়ে দিচ্ছ তুমি সাগরের দিকে, এটা হলে গিয়ে ফোর্স রিগ্রেশন। আর নর্মাল রিগ্রেশনে ওই অফ ল্যাপ হবে না। তাহলে ট্রান্সগ্রেশনে অফ ল্যাপ হবে না, কিন্তু ট্রান্সগ্রেশনে কী হবে? তাহলে তুমি ধরো এখানে আছে আর আস্তে আস্তে ল্যান্ডের, ধরো একটা ইনক্লাইন প্লেন, এই জায়গায় একটা সারফেস হলো, এরপরে আরেকটা সারফেস হলো, এরপরে আরেকটা সারফেস হলো, ঘটনাটা কি হচ্ছে অ্যাকচুয়ালি অন ল্যাপ হচ্ছে। তাহলে অন ল্যাপ হচ্ছে, যেমন এই যে এইটা হলো ইনক্লাইন সারফেস, আমার শোর লাইনটা ধরো এই বরাবর, এখন একটা সেডিমেন্ট লেয়ার এখানে ডিপোজিট হলো, এরপরে আরও সি লেভেল রাইজ করলো, এরপরে সরে গিয়ে আরও এইটুকু দখল করে ডিপোজিট হলো আর ওই ল্যান্ডের দিকে। মানে স্যার আমরা প্রথমে সুপার টাইডাল পাবো, এরপর ইন্টারটাইডাল, এরপর সাবটাইডাল, এটা আস্তে আস্তে ল্যান্ডের দিকে সরে যাচ্ছে। তো স্টার্টিং পয়েন্টগুলো ল্যান্ডের দিকে সরে যাচ্ছে, এটা অন ল্যাপ হচ্ছে, দখল করে নিচ্ছে। আর অফ লেপ হলো জায়গা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। অফ লেপটা হলো ফোর্স রিগ্রেশন, আর ট্রান্সগ্রেশনের ইন্ডিকেশন হলো অন লেপ। বুঝতে পারছো? সেইগুলো তোমরা আরেকটু যারা সেকেন্ড ইয়ার আছো এবং থার্ড ইয়ার শুরু তাদের আরেকটু ডিটেলস, এবং ফোর্থ ইয়ারের জন্য অবশ্যই করানো হবে ডিটেলস। মাস্টার্সের জন্য কি? মাস্টার্সের জন্য কোশ্চেন করবো, হ্যাঁ
কোশ্চেন করবো? হ্যাঁ, কোর্স তো আসেই। তাইলে আমরা এই জায়গায় যখন আপনার যেহেতু একটু জিওলজি প্র্যাকটিস করতেই হবে, তাহলে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা যদি প্রোগ্রেডেশনের পার্ট হয় তাহলে আমরা কোন স্টেজে দাঁড়িয়ে আছি? অ্যাকচুয়ালি এটা প্রোগ্রেডেশন না, এখানে অ্যাগ্রেডেশন। আমরা বোকাবিল ফরমেশনের মধ্যে দাঁড়িয়ে আছি, তারও গভীরে অ্যাকচুয়ালি আছে ভুবন ফরমেশন। তো বোকাবিল অ্যাকচুয়ালি অ্যাগ্রেডেশন ডোমিনেট করছে। তাহলে এটা কোন সিস্টেমটাকে বললো? হাই স্ট্যান্ড। ভেরি গুড, হাই স্ট্যান্ড। এটা হলো গিয়ে ওই যে অ্যাগ্রেডেশন ডোমিনেট করছে, কিন্তু ভুবন শুরুর দিকে এটা রেট্রোগ্রেডেশন হলো, এইটা অ্যাকচুয়ালি ট্রান্সগ্রেশন। ভুবন এবং বোকাবিলের মাঝখানে কোনো একটা জায়গায় তুমি যদি সাইসমিক সেকশন, এখানে তো চোখে দেখলে এটা কতটুকু কন্টিনিউ করছে তো আমি এই চ্যানেলটার বাইরে আর দেখতে পাচ্ছি না। যদি অনেকগুলো চ্যানেল থাকে এগুলোকে যদি আমরা এই ড্র করতে পারি, প্রজেক্ট করতে পারি, হয়তো এটার লেটারাল কন্টিনিউটি পাবো, কিন্তু সাইসমিক সেকশনে খুব ইজিলি দেখতে পাবো। তো ভুবন বোকাবিলের মাঝখানে ম্যাক্সিমাম ফ্লাডিং সারফেস পাওয়া যায়, এইটা সাইসমিক থেকে পাওয়া যায়। আবার তুমি ওয়েল লগ থেকে পাও, তো ওয়েল লগের মধ্যে কী দিয়ে পাওয়া যাবে? মাস্টার স্টুডেন্ট বলো, গামারে ভ্যালু কি হবে? সেল বেশি হবে, বাট গামারে ভ্যালু ম্যাক্সিমাম হবে। তাহলে সেইটা হলো ম্যাক্সিমাম ফ্লাডিং সারফেসের ইন্ডিকেটর। তাহলে এইটা আর যদি আমরা এই ল্যান্ডের মধ্যে বিরাট সেকশন পাই তাহলে আনব্রোকেন কন্টিনিউটি অফ এ সারফেস, সেলের পোর্শন তো ডেফিনেটলি বেশি হবে। তাইলে আমরা এই সিকোয়েন্স এই যে আমরা তাহলে কোন সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে আছি? হাই স্ট্যান্ডের মধ্যে। আরও যদি গভীরে যেতে পারতাম তাহলে সেটা হতো ট্রান্সগ্রেশন। এবং ট্রান্সগ্রেশনের মধ্যে সাধারণত এই সময় মেরিন আস্তে আস্তে দখল করে ফেলছে, ঠিক আছে? তাহলে মেরিন যদি দখল করে ফেলে তাহলে আমি সাবটাইডাল অথবা ইন্টারটাইডাল পেলেও কম পাবো, কোনটা বেশি পাবো? না, সুপ্রাটাইডাল হলো, এটা হলো গিয়া হাই স্ট্যান্ডেরই একটা অংশ। অ্যাকচুয়ালি সাবটাইডালও না, ওইটা পাবো প্রো ডেল্টাইক সিকোয়েন্স। রিজিওনাল কিন্তু স্যানশিয়াল অল্টারনেশন প্রচুর। তোমরা যদি ওই যে সিন্ধুকছড়িতে গিয়ে থাকো, প্রচুর স্যানশিয়াল অল্টারনেশন ওখানে দেখেছো মনে হয়। হ্যাঁ, সিন্ধুকছড়িতে এখানে কেউ যাও নাই? আনফরচুনেটলি এই সেকেন্ড ইয়ার যাও নাই? সিন্ধুকছড়িতে নিয়ে যাওয়া হয় না? ওই যে মহালছড়ি যে আর্মিরা রোডটা তৈরি করেছে, ও আচ্ছা, ঠিক আছে। আনফরচুনেটলি এবারও যাওয়া হচ্ছে না, তাহলে এটা প্রো ডেল্টাইক সিকোয়েন্স, ওইটা ট্রান্সগ্রেসিভ ইভেন্টে পাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের একদম চাক্ষুষ দেখতে পাই লো স্ট্যান্ড কোনটা? ফ্লুভিয়াল ডমিনেট করবে, অনেক বেশি স্যান্ড থাকবে, ফ্লুভিয়াল সিস্টেম ডমিনেট করবে। তো মাথায় চট করে চলে আসা উচিত। ছোটদেরকে বলছি, আমরা ফরমেশনের কথা বলছি, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে একটু দেখি আইকিউ টিপাম ডেফিনেটলি রো স্ট্যান্ড এবং ডুপিটিলা রো স্ট্যান্ডের শেষের দিকে, ঠিক আছে? এই মুহূর্তে আমাদের সি লেভেল রাইজ করছে নাকি ফল করছে? অ্যাকচুয়ালি রাইজ করছে। তারপরেও আমরা ল্যান্ড রিক্লেইম করছি কেন? আমরা ল্যান্ড বৃদ্ধি পাচ্ছি, সেডিমেন্টেশন অনেক সাপ্লাই অ্যাকচুয়ালি সি লেভেল রাইজ করাকে আউটপেস করে দিচ্ছে, তাই না? এখন ব্যাটসম্যানের ব্যাটকে যদি সুইং করে বল আউটপেস করে দেয় তাহলে সে কি হবে? মিস করলে বোল্ড। হ্যাঁ, মিস করলে বোল্ড। তাহলে আমাদের এখানে ওই যে সি লেভেল রাইজ করে তাহলে আমরা ল্যান্ড ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু ওইটাকে আউটপোস করে দিচ্ছে আমরা সেডিমেন্ট সাপ্লাই। দ্যাটস ওয়াই উই আর গেটিং নিউ ল্যান্ড, নতুন চর পাচ্ছি। বাংলাদেশ ল্যান্ড হারাচ্ছে না, ঠিক আছে? যদি সি লেভেল আরও ব্যাপক গতিতে রাইজ করে এবং এটার এফেক্ট যদি পড়ে যে আপস্ট্রিমের মধ্যে ইরোশন কমে যায়, সেডিমেন্ট সাপ্লাই কমে যায়, তখন বিরাট সম্ভাবনা আছে আমরা ল্যান্ড লুজ করি। এবং ল্যান্ড একটা সময় আমাদের ল্যান্ডের বা কোথায় ছিল? ইউসিন হিমসিন কোথায় ছিল? কলকাতা ময়মনসিংহ হয়ে সিলেট হয়ে আসামের দিকে চলে গিয়েছিল। অর্থাৎ আমাদের সেলফ ব্রেকিংটা ছিল ওই লাইন বরাবর। এই পুরো জায়গাটা ছিল সাগরের অংশ, তাই না? এক সময় ছিল। এটা কোন সময়? ইউসিন। এবং ইউসিনের আগে যে ইউসিন সময় যে লাইমস্টোনটা ডিপোজিট করছিলেন নাম কি? সিলেট লাইমস্টোন অথবা ইউসিন লাইমস্টোন। তাহলে এই যে সি যে আস্তে আস্তে ট্রান্সগ্রেশনের দিকে যাচ্ছে, এইটার অন্যতম একটা বৈশিষ্ট্য হলো যে আমরা
শ্যালো মেরিন, অর্থাৎ এর আগে নিশ্চয়ই ল্যান্ড ছিল, আস্তে আস্তে মেরিন দখল করে ফেলছে, এই শ্যালো মেরিন কন্ডিশন ছিল। এবং আনফর্চুনেটলি ওই সময় ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট বা হিমালয় ফর্ম করার জন্য ধাক্কা লাগেনি, অর্থাৎ সেডিমেন্ট সাপ্লাই ছিল না, ক্লিন ওয়াটার কন্ডিশন ছিল, এক কাম কন্ডিশন, হ্যাঁ কাম এন্ড কোয়াইট কন্ডিশন ছিল। এবং আরও একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, অনেক বেশি ছিল না এটা তো সেডিমেন্টেশন কম ছিল, আরেকটা বিশেষ বৈশিষ্ট্য ছিল। জুরাসিক টাইমে যখন গন্ডোয়ানা ল্যান্ড ভেঙে গিয়েছিল, ইন্ডিয়া সেই সাউদার্ন গোলার্ধ থেকে মুভ করতে 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 ইকুয়েটোরিয়াল প্লেন পার হয়ে তারপর অথবা ইকুয়েটোরিয়াল প্লেনের দক্ষিণ পাশে এমন একটা জায়গা ছিল যখন ট্রপিক্যাল ক্লাইমেট ওইখানে এক্সিস্ট করছিল। তাহলে ওয়ার্ম অ্যান্ড হিউমিড ক্লাইমেট কন্ডিশন, কাম অ্যান্ড কোয়াইট, শ্যালো মেরিন এনভায়রনমেন্ট এবং সেডিমেন্ট সাপ্লাই কম। দিস ইজ দ্য prerequisites for precipitation of limestone. Limestone deposit করছে। তারপরে কি হলো, অরোজেনিক শুরু হওয়ারও আগে আমাদের এই যে ইন্ডিয়ান ক্র্যাটনে কিছু ডিস্টারবেন্স ক্রিয়েট হলো, তখন এই যে কপিলি শেল আস্তে আস্তে ডিপোজিট হলো। তার বাই দিস টাইম ইউসিএনের শেষের দিকে কিন্তু ধাক্কা লেগে গেছে, সেডিমেন্ট সাপ্লাই শুরু হয়েছে। কিন্তু এই সময় সি অনেক জায়গা দখল করে ফেলার কারণে এক শ্যালো মেরিন থেকে একটু ডিপার মেরিনের কন্ডিশন চলে যায় কপিলি শেল, এই জন্য শ্যালো টু ডিপ মেরিন কন্ডিশনে এই শেল ডিপোজিট। তাহলে সিলেট লাইমস্টোনকে সাথে নিয়ে কপিলি শেলটা হবে কোন সিস্টেম থেকে? সি দখল করে ফেলছিল ট্রানজিশনাল সিস্টেম। তাহলে সিলেট লাইমস্টোনের আগে যে টুরা স্যান্ডস্টোন ছিল ওইটা তাহলে কি লো স্ট্যান্ড। তাহলে যারা সবার জন্য টুরা স্যান্ডস্টোন ছিল লো স্ট্যান্ড, আর সিলেট লাইমস্টোন এন্ড কপিলি শেল এটা হলো ট্রানজিশন। তার উপরে কি হাই স্ট্যান্ড, সেটা কি জানাম শেল ছিল বোকাবিলের ইকুইভ্যালেন্ট, সেটা হাই স্ট্যান্ড। ঠিক আছে, জানাম শেল হাই স্ট্যান্ড। জানামের পরে কোন ভদ্রলোক আসছে? রেঞ্জি স্যান্ডস্টোন। তাহলে এটা কি লো স্ট্যান্ড। এবং এই সিলেটে তোমরা যদি কেউ যেয়ে থাকো দেখা যায় চ্যানেলগুলো কাট আছে, এবং পিঙ্ক কালার স্যান্ডস্টোনগুলো আছে, এগুলো এত অবভিয়াস, এর বাইরে যাওয়ার তোমার কোনো উপায় নাই, তাই আসবে। তাহলে কি হলো আমাদের রেঞ্জি স্যান্ডস্টোন হলো লো স্ট্যান্ড। রেঞ্জির পরে কে আসছে? কোন ভদ্রলোক? ভুবন। তখন আবার সি ট্রান্সগ্রেস করছে। ঠিক আছে, ট্রান্সগ্রেস যে করছে তার সিগনেচার কোথায় জানো? লেটেরাইট। কারণ এই স্যান্ডগুলো এখন টিপামের মতো ল্যান্ডে ছিল, এটা অক্সিডাইজিং কন্ডিশনে ছিল। ফেরোজেনাস ম্যাটেরিয়ালগুলো সেটা কি হচ্ছিল? অক্সিডাইজ হয়ে ফেরোজেনাস সিমেন্ট তৈরি করেছিল, স্যান্ডস্টোনগুলো লাল কালার হয়ে গেছে। এবং যেহেতু সি লেভেল আস্তে আস্তে রাইজ করছে, তাহলে ওয়াটার টেবিলগুলো এই স্যান্ডস্টোনের মধ্যে পেনিট্রেট করছে, এবং এখানে আয়রন ইনক্রাস্টেশন শুরু হয়ে ল্যাটেরাইট ফর্ম করেছে একটা জোন বরাবর 1 থেকে 1.5 মিটার। এই যে সাগর আসতেছে তার সিগনেচার। ঠিক আছে, এরপরে ভুবন শুরু হয়ে গেল। তো ভুবনটা কি? ট্রানজিশনের পরে তোমরা দেখতে পাও না, কিন্তু সাইসমিক এবং ওয়েললক থেকে আমরা যেটা পাই ম্যাক্সিমাম ফাডিং সারফেস আছে। তারপরে তাহলে বোকাবিলটা কি হলো? হাই স্ট্যান্ড, এবং বোকাবিলের উপরে টিপাম লো স্ট্যান্ড। কোনো উপায় নাই। দেখো চূড়া এই সিলেট লাইমস্টোন, কপিলি, জানাম অ্যান্ড দেন রেঞ্জি লো স্ট্যান্ড, আবার ভুবন, বোকাবিল, টিপাম, এবং টিপামেরই কন্টিনিউশন কিছুটা চলছে। এরপরে হয়তো আমরা কোথায় যাব? লো স্ট্যান্ডের পরে ট্রানজিশনের দিকে যাব। এখন সি অল্প অল্প করে রাইজ করছে, এটা হয়তো আরো অনেক বেশি রাইজ করবে। ঠিক আছে, তাহলে এই যে সিকুয়েন্সিয়াল একটা অর্ডার যে বললাম, তোমরা যারা শুনছো কিছুটা মনে রাখতে পারবা তো? হ্যাঁ, এই যে তাহলে আমাদের কয়টা সিকোয়েন্স অ্যাকচুয়ালি পেলাম? লো স্ট্যান্ড, ট্রানজিশন, আর টুরা, তারপরে সিলেট লাইমস্টোন, কপিলি, জানাম, এইটা একটা সিকোয়েন্স। তারপরে রেঞ্জি, না অ্যাকচুয়ালি টুরাকে বাদ দিলে ওই রেঞ্জিকে নিয়ে নিচে তিনটা। এভাবে যদি টুরাকে যদি নাও তাহলে টুরা, তারপরে এই তিনটা লো স্ট্যান্ডকে যদি ধরো, হ্যাঁ ধরলে, তাহলে এটা নিচে আবার ইরোশনাল বাউন্ডারি থাকতে হবে। কন্ডিশন আছে, ইরোশনাল বাউন্ডারি এবং কোরিলেটিভ কনফর্মিটি না থাকলে এটা সিকোয়েন্স বাউন্ডারি না, ওইটা কিন্তু থাকতে হবে, ওইটা মাথায় রাখতে হবে। বাউন্ডারি আচ্ছা মানে সার্ভিস থাকতে হবে। হ্যাঁ, তাহলে আমরা টুরাকে নিয়ে মোট 3টা পাচ্ছি। মাঝখানে কোনটা আছে? ভুবন, বোকাবিল, টিপাম। আর মাঝখানেটা অ্যাকচুয়ালি কি আছে?
রেঞ্জিকে নিয়ে তিনটা। এখন টুরা সেন্স টুল যেটা শেষ হয়েছে নিচে একটা, টুরাকে আমাদের ধরলে হবে না, টুরা হলো গিয়ে এন্ড অফ এ সিকোয়েন্স, কারণ তার উপরে ডিউরেশনাল বাউন্ডারি, তাই না? আচ্ছা, তাহলে তিনটা সিকোয়েন্স পেলাম। তাহলে সিকোয়েন্স স্ট্র্যাটিগ্রাফি করার জন্য আমার কি কি লাগতেছে? যে বাউন্ডারিটা জানতে হবে, সেডিমেন্ট সাপ্লাই জানতে হবে, সি লেভেল রাইজ করছে নাকি ফল করছে এটা জানতে হবে, আরেকটা জিনিস জানতে হবে জিওমরফোলজি এবং অ্যাকোমোডেশন স্পেস। তোমার যেখানে সেডিমেন্ট ডিপোজিট হবে সেই জায়গাটা তোমার অ্যাকোমোডেশন স্পেস। হ্যাঁ, অ্যাকোমোডেশন স্পেস না, কোথায় ডিপোজিট করবে? ডিপোজিট করার জায়গাটা জিওমরফোলজি। হ্যাঁ, রাইট। অ্যাকোমোডেশন এটা তোমরা আরেকটু ভালোভাবে উপরে উঠলে জানবা। অ্যাকোমোডেশন সি লেভেল যখন রাইজ করে তখন অনেক এরিয়া ব্যাপী সেডিমেন্ট ডিপোজিট করার একটা জায়গা তৈরি হয়ে যায়, তাহলে এটা হলো পজিটিভ অ্যাকোমোডেশন স্পেস। আর সি লেভেল যখন ফল করে তখন পানি বহন করে সেডিমেন্টস ডিপোজিট করার জায়গাটা ন্যারো হয়ে যায়, সাগর ছোট হয়ে যায়, অ্যাকোমোডেশন স্পেস নেগেটিভ হয়ে যায়। বুঝতে পারছো জিনিসগুলো? একেবারেই যৌক্তিক, এগুলো বাইরে যাওয়ার তোমার আমার কারোর কোনো ক্ষমতা নেই, এটা এস্টাবলিশ। তাহলে এগুলো স্টাডি করার জন্য আমার কী কী লাগবে? সাইসমিক ডেটা লাগবে, আউটক্রপ যেটা চোখে দেখছি এটা লাগবে, কোর স্যাম্পল লাগবে, ওয়েল ডেটা লাগবে, আর লাগবে কি কোনটা আগে কোনটা পরে কার বয়স কত, বায়োস্ট্যাটিগ্রাফি অথবা ক্রোনোস্ট্যাটিগ্রাফি, এই যে ডিটারমিনেশনের একটা ব্যবস্থা থাকতে পারে। ম্যাগনেটোস্ট্যাটিগ্রাফিও থাকতে পারে, কারণ ম্যাগনেটোস্ট্যাটিগ্রাফি দিয়ে পোলারিটি রিভার্সাল, পোলারিটি দিয়ে আমরা কোন সময়গুলোকে ভাগ করতে পারি। বায়োস্ট্যাটিগ্রাফি দিয়ে ভাগ করতে, যেমন এই নিউমোলাইটিক লাইমস্টোন, এটা হলো ইন্ডেক্স ফসিল বায়োস্ট্যাটিগ্রাফি। তাহলে আমাদের বায়োস্ট্যাটিগ্রাফি লাগছে, সাইসমিক ডেটা লাগছে, ওয়েল ডেটা লাগছে, কোর এবং আউটক্রপ অ্যানালিসিস, এগুলো দিলেই আমরা সিকোয়েন্স স্ট্র্যাটিগ্রাফি জানতে পারি। তোমাদের আগে কেন বলছি, প্রতি ইয়ারই কিছু বললে আমার মনে হয় মাস্টার স্টুডেন্টরা সিকোয়েন্স স্ট্র্যাটিগ্রাফি আল্লাহর মতে ভালোই বোঝে এখন, কারণ তোমাদের আমি বিভিন্ন ইয়ার আস্তে আস্তে বলে কিছুটা ট্রেন্ড আপ করছি নাকি করি না? তো ঠিক আছে, যারা নতুন তারা হয়তো সব মনে রাখতে পারবা না, কিছু তো পারবা, নামগুলা নতুন মনে হবে না একদম। তাহলে কি কি লাগে অ্যাকচুয়ালি আমার সিকোয়েন্স স্ট্র্যাটিগ্রাফির জন্য? অ্যাকোমোডেশন স্পেস লাগে, সেডিমেন্ট সাপ্লাই লাগবে, সি লেভেল ম্যাকুলেশন এবং টেকটনিক অ্যাক্টিভিটিসের বিষয়টা লাগবে, বাউন্ডারি, হ্যাঁ বাউন্ডারিটা জানা লাগবে, ওই যে হ্যাঁ সারফেসগুলোর কন্ডিশন এগুলো জানতে হবে, বুঝছো এই জিনিসগুলো। আর ডেটা কি লাগবে এটাও বললাম, ওয়েল লগ ডাটা, সিস্টেম টেকগুলো। হ্যাঁ, সো ওয়েল লগ ডাটা, সাইসমিক ডাটা, এই দুটো ওয়েল লগ ডাটা, সাইসমিক ডাটা, আউটক্রপ ডাটা তিনটা লাগবে। আর ওয়েল লগ যেই বোরহোল থেকে নিছো এইটার কোর ডেটাটা লাগবে, কোর ডেটা নিলে ফেসিসগুলো ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবে। আর বায়োস্ট্যাটিগ্রাফি বা কোনো এটা দেওয়া এই স্ক্রিনও করতে পারবে, এগুলো লাগলে সুন্দরভাবে করতে পারবে। শুধু সাইসমিক দিয়ে যদি করি তখন সাইসমিকটা বাউন্ডারি পেলাম। এখন এই বাউন্ডারি তো বলছে না যে মাঝখানে আমার 2 লক্ষ বছর কোনো সেডিমেন্ট করে নাই, হয়তো ইরোশনাল বাউন্ডারি আছে, কিন্তু এটা যদি কোরিলেটিভ কনফর্মিটি হয়, ইরোশন তো নাই, একেবারে 2 লক্ষ বছর বা 2 মিলিয়ন ইয়ার ডিপোজিট হয় না, কিন্তু কি সুন্দর একটার উপর একটা বসে আছে সুন্দরভাবে, বোঝা যাওয়া মুশকিল, তাই না? এই যে বিরাট একটা টাইম গ্যাপ, এটা বুঝবো কীভাবে? ক্রোনোস্ট্যাটিগ্রাফি বা বায়োস্ট্যাটিগ্রাফি। তাহলে সাইসমিক নট অলওয়েজ কনক্লুসিভ, তোমার কনক্লুশনটা টেনে দিতে পারছে না, ঠিক আছে? আবার ওয়েল লগের নট অলওয়েজ, কারণ এটা একটা বোরহোল শুধুমাত্র, তার আশেপাশে কিছু জানতে পারছো না। আর আউটক্রপ তো যেই জায়গা চোখে দেখছো তার যেটা সাবসারফেস যেটা দেখতে পাচ্ছ না, তাহলে আউটক্রপের কিছু লিমিটেশন আছে, সাইসমিকের কিছু লিমিটেশন আছে, তারপরে কোরেরও কিছু লিমিটেশন আছে, বায়োস্ট্যাটিগ্রাফেরও কিছু লিমিটেশন আছে। যেমন বায়োস্ট্যাটিক লিমিটেশনটা বলি, তোমার ধরো এই যে সেডিমেন্টসগুলোর মধ্যে কিছু স্পোর পোলেন আর স্পোর পোলেন আছে, এইটা তো সামনে গিয়া 200 কিলোমিটার বা 50 মিটার সামনে গিয়ে আবার ডিপোজিট হচ্ছে, কোনো এটাকে বলবো রিসেন্ট, কিন্তু এটা তো ডিপোজিট হয়েছে ধরো 20 লক্ষ বছর আগে। ওই একই স্পোর পোলেন আমি এই 50 বছর আগে ডিপোজিট করছে, ওইটা তো পাচ্ছি, রিওয়ার্কিং হয়ে আমার মিসলিডিং হতে পারে, তাই না? তাহলে কোনোটাই কনক্লুসিভ না, কিন্তু সবগুলোকে একসাথে নিলে মার্চ করলে তখন আমি একটা কনক্লুশন পাইতে পারি। স্যার ম্যাগনেটোস্ট্যাটিগ্রাফি তো স্যার আমার এক্স্যাক্টলি ভ্যালুটা দিচ্ছে না, কারণ স্যার এখানে তো আমরা হচ্ছে এখানেও ঝামেলা আছে, শুধু পোলারিটি স্যার ডাটা তো স্যার হোল্ড করতেছে না স্যার, যেহেতু স্যার মেডিওশনিক থেকে তো আসতে হবে। আচ্ছা, এইটা তোমার ওই স্ট্র্যাটিগ্রাফিটা পরবর্তী পর্যায়ে কোনো টেকটনিক আপলিফমেন্ট হয়েছে কিনা, রিভার্স আর এটা কোনো এই রোটেটিং হয়েছে কিনা, এই জিনিসগুলো তোমার আবার জানতে হবে। তোমার এটা যদি ইরোশন হয় আবার ডিপোজিশন হল তাহলে ফরগেট ইট,
তাহলে তোমার যদি প্রি এক্সিস্টিং কোনো স্ট্রেটা পাও এবং এটার মধ্যে ম্যাগনেটিক বডিগুলো যদি ওরিয়েন্টেড পাও, তখন এটার মধ্যে কোনো এরকম ফোল্ডিং হয়েছে কিনা, ফল্টিং হয়ে ডিসপ্লেস রিওরিয়েন্টেড হয়েছে কিনা, এগুলাকে কি যেন এটাকে এটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয় আর কি। এটা রিস্ট্রিপিং নাকি যেন, আমি কামটা ভুলে গেছি, পরে মনে পড়লে বলবো। ওই ব্যাক স্ট্রিপিং করে আগের জায়গায় নিয়ে এসে তখন স্টাডি করলে তুমি বুঝতে পারবে। করা যায় না, কিন্তু তোমার ইগনিয়াস মেটামরফিক যদি থাকে তাহলে এটা অনেক বেশি authentic। স্যার একটা কোশ্চেন আছে স্যার, লো স্ট্যান্ডার্ড যেসব আমরা স্ট্র্যাটিগ্রাফি দেখি ওখানে কি আমরা অফ ল্যাব আইডেন্টিফাই করতে পেরেছি কোনোখানে? নট অল, যেমন লো স্ট্যান্ড যদি থাকে, এখন ধরে নাও আমার এই যমুনা নদীর চর লো স্ট্যান্ড রিপ্রেজেন্ট করছে কোথায়, ফ্লুভিয়াল এনভায়রনমেন্ট। ঠিক এই সময়ে লো স্ট্যান্ড যেখানে এই সৌর লাইন তার পেছনে হচ্ছে, তখন তুমি অফলেপ পাবে, কিন্তু যমুনা নদীর এখানে তো অফলেপ পাচ্ছ না। আবার এইটা যদি সাগরের মাছ, আমি আরও ডিটেলস, তোমার কোশ্চেন ঠিক আছে, তুমি মাস্টার স্টুডেন্টের মতো কোশ্চেন করছো, ওরা বুঝবে না, কিন্তু সাগরের গভীরে যদি যাও কী পাবা, টার্বিডাইট পাবা, ঢাকার লোকে হাওড়ের কী পাবা, একই সময় লো স্ট্যান্ড বাট ডিফারেন্ট টাইপস অফ ফেসিস আর্কিটেকচার পাচ্ছে, তাই না? তাহলে তুমি যদি পুরো বেসিন কনফিগারেশন তোমার মাথায় থাকে যে আমি এখানে ফ্লুভিয়াল চর পাচ্ছি যমুনার চরে, আবার সাবটাইডাল পাচ্ছি সুন্দরবনের এখানে টাইডাল ইনফ্লুয়েন্স, ঠিক আছে, আবার মেঘনার মোহনায় ওই যে শোল বা মাউথ বার ডিপোজিট পাচ্ছি, আবার অফশোরে গেলে স্লোপ ফ্যান অথবা বেসিন ফ্লোর ফ্যান যেটা টার্বিডাইট পাচ্ছি। এই সবগুলাকে যদি একসাথে নিয়ে বলতে পারো বেসিন স্লো ফ্যান, তোমার একসাথে চিন্তা করতে হবে। আইসোলেটেড চিন্তা করলে হবে কি, ওই যে কানাকে দুধ খাওয়ানোর মতো, তুই দুধ খাস স্বাস্থ্য ভালো হবে, তো দুধ কেমন, একদম বকের মতো খাওয়া, বক কেমন, না রে ভাই আমি দুধ খাবো না, গলা দেখি। তাহলে এই আইসোলেটেড যদি কোনো ভাঙাভাবে তুমি পড়ো তাহলে এইরকম হবে। তোমাকে হলিস্টিক অ্যাপ্রোচ দিতে হবে, তোমার সবগুলো জিনিসকে একসাথে নিবে। এই জন্যই তোমার সাইসমিক লাগবে, আউটক্রপ লাগবে, ওয়েল লগ লাগবে, ফোর ডেটা লাগবে, বায়োস্ট্যাটিক লাগবে, কনস্ট্যাটিক লাগবে, সবগুলোকে একসাথে নিয়ে যখন তুমি করবা, দিস উইল বি অ্যান কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ টু স্টাডি রিজিওনাল পার্সপেক্টিভ। ঠিক আছে, গুড। তাহলে তোমাদের জন্য একটু হালকা জিওলজি হয়ে গেল, মানে ছবি টবি উঠাও এখানে, এগুলি ছবি টবি তোমাদের তোমরা সবাই খুশি? টিম লাগছে নাকি? না স্যার, স্কেল দিলে হ্যামার দিয়ে বড় হয়ে কাজে বড় হবে, আমাদের দেশে হবে সেই ছেলে কাজে বড় হবে। কত ঢালু, সুন্দর ঝর্ণা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ছবি তোলা শেষ হলো। লেবু শরবতটা কেমন? দে, থ্যাংক ইউ। সুযোগে আপনার ভিডিওতে আসলাম। আচ্ছা দ্রুত নাম, আলু টিলাগু হয়ে যেতে হবে। আমরা তো ইন দ্য মিডল অফ নো হোয়ার, বুঝতেছি